দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। বিশ্ব রাজনীতির আকাশে কিন্তু এখন কালো মেঘ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী যুদ্ধের ঘটনার প্রতিদিনকার নানা খবর কিন্তু প্রতি সময় কিন্তু আমাদের সামনে আসছে। কূটনৈতিক ভাষা ক্রমে হারাচ্ছে তার সংযম, আর তার জায়গা নিচ্ছে হুমকি, পাল্টা হুমকি আর শক্তি প্রদর্শন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার পথ কিন্তু এখন কার্যত বন্ধ। একদিকে তেহরানের অভিযোগ যে ওয়াশিংটন যে দাবিগুলো জানিয়েছে সেগুলো অযৌক্তিক, এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সামরিক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তো এই সবকিছু মিলিয়ে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক সংকটময় মোড়ে। সমাধান কি আসবে আলোচনার টেবিলে, নাকি যুদ্ধ আরও বাড়বে? এই সবকিছু নিয়ে আজকে আমাদের আলোচনা, যে ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের শেষ কোথায়। এই আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকারিয়া হোসেন, পিএসসিজি নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। যে টপিকে আমরা কথা বলছি, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, তো ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যদি আমরা প্রথম দিকে একটু আলোচনা করতে চাই, যে প্রথম দিকে আমেরিকা কিন্তু খুব বাজে ভাষায় আক্রমণাত্মকভাবে কথা বলছিল ইরানকে ছোট করে, যে ইরানকে শেষ করে দেওয়া আমেরিকার জন্য আসলে কোনো ব্যাপারই না। সেখান থেকে ইরান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে ইরান এবং আমেরিকা এই দুই জায়গাটা, এই দুই দেশকে আপনি এখন কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এটিএন নিউজকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এটা আসলে বিশ্বের সকলের এখন কেন্দ্রবিন্দু হচ্ছে ইরান ইসরায়েল ওয়ার, এবং যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আপনি যেটা বলেছেন যে আসলে ইরানের যে, আমরা যদি একটু পিছনে যাই, 1971-এ যে ইসলামিক রেভলিউশন যেটা হয়েছিল খোমেনির নেতৃত্বে, তার আগে কিন্তু একটা পাপেট গভর্নমেন্ট ছিল রেজা শাহ পাহলভি। সেটা কিন্তু আসলে আমেরিকারই একটা পুতুল সরকার ছিল, এবং সেই সরকারকে উৎখাত করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ইসলামিক বিপ্লবটা হওয়ার পর থেকেই কিন্তু ইরানের সাথে আমেরিকার কিন্তু সম্পর্কের ঘাটতি, মানে টানাপোড়েন শুরু হয়। এবং পরবর্তীতে ইরানের যে এই মিসাইল প্রযুক্তি এবং তাদের যে পারমাণবিক চুল্লি এবং তাছাড়া এনরিচমেন্ট, এই সব কারণেই কিন্তু আমেরিকার সাথে তার একটা অবিশ্বাস তৈরি হয়, মিসট্রাস্ট তৈরি হয়। হ্যাঁ, এবং এটার মেইন কারণটা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র চায় না যে মিডল ইস্টে কোনো একটা শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র থাকুক এবং যাদের নিউক্লিয়ার পাওয়ার থাকুক। এটা ইসরায়েল কখনো চায়নি, এবং ইসরায়েল যেহেতু চায়নি, আমেরিকাও চায়নি। কারণ আপনি জানেন যে ইসরায়েল রাষ্ট্রটা টিকে আছে আমেরিকার কারণেই টিকে আছে। অথচ আদারওয়াইজ এটার জন্ম ইতিহাস, মানে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, সব কিছু আমরা জানি, যেখানে আনজাস্ট ছিল। তাদের প্যালেস্টাইনদের উৎখাত করে সেখানে তাদেরকে এখানে প্রতিষ্ঠা লাভ করা হয়, তাদেরকে ওখানে স্থান দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা জানি বিভিন্ন আরব স্টেটকে অনেকগুলো যুদ্ধ হয়েছে। 67-এ হয়েছে, 73-তে হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে আরব দেশের সাথে, এবং সকল যুদ্ধে কিন্তু আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে। এবং রিসেন্ট যে গাজা যুদ্ধ, যেটা আপনি প্যালেস্টাইন গাজাকে একটা লেভেল করে দিয়েছে, সেটারও কিন্তু ইসরায়েলকে ফুললি সাপোর্ট দিয়েছে সবসময় আমেরিকা। এবং ইসরায়েলের কারণেই কিন্তু আজকের এই যুদ্ধটা, ইসরায়েল আমেরিকা যে 28 ফেব্রুয়ারি যে ইরানের উপরে যে অ্যাটাকটা করেছে, এটা কিন্তু আনজাস্ট। এটা কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু বলছে। এই জন্য দেখেন, ট্রাম্প তাদের সাথে কোয়ালিশনের জন্য, তাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য যে কিন্তু সে আহ্বান জানিয়েছিল, কিন্তু সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, আরব দেশের অন্যান্য রাষ্ট্র কেউ কিন্তু সাপোর্ট দিচ্ছে না। তো কাজেই এই ইরানের সাথে যে আমেরিকার যে এই যে টানাপোড়েন এবং যে এই মিসট্রাস্ট এবং যে কূটনৈতিক কোনো সংযোগ হচ্ছে না, এটার জন্য মেইন কারণটা হচ্ছে ইসরায়েল এই রাষ্ট্রটাই হচ্ছে একটা সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীর বুকে, যার কারণে বিশ্বের এখন মধ্যপ্রাচ্যে বলেন, সারা বিশ্বে এখন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বিকজ অফ দিস এক্সিস্টেন্স অফ ইসরায়েল স্টেট। যখন বলছে, আমেরিকা যখন বারবার বলছে, ইসরায়েলের চাপেই বলছে এবং আমেরিকা নিজস্বভাবেও বলছে যে ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এবং ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এবং এই অবস্থায় এসে আমেরিকা কিন্তু যেভাবে হত্যা করেছে নেতাদেরকে, ইসরায়েলে কিংবা আমেরিকাতে ইরান কিন্তু সেইভাবে তাদের টপ লিডারকে এখন পর্যন্ত টার্গেট করেনি। ইরান এটা কেন করছে না বলে আপনার মনে হয়? চাইলে তো তারা করতে পারে। না, ইরানের সেই সক্ষমতা রয়েছে, এটা অলরেডি এটা প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত।
কিন্তু ইসরায়েল এবং ইউএসএ যে অমানবিকতা দেখাচ্ছে সেখানে কিন্তু ইরান ডিফারেন্ট। ইরান কিন্তু আপনি দেখেন কখনো কোনো স্কুলে কিন্তু এখন পর্যন্ত হিট করেনি, কোনো বাচ্চাদেরকে তারা হত্যা করেনি, কোনো সিভিল বেসামরিক এলাকায় কিন্তু তারা হিট করেনি। শুধু একটা হুমকি তারা অথচ দিয়েছে যে তাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা হয়েছে তার জবাবে তাদের রিভেঞ্জটা নিবে, মধ্যপ্রাচ্যের আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে তারা হামলা করতে পারে এরকম একটা হুমকি থ্রেট দিয়েছে। বিকজ তারা যেহেতু বলে যে ইরানকে নিশ্চিহ্ন করে দিবে, এটা তো কোনো ভাষা হতে পারে না। ট্রাম্পের ভাষাটা আসলে তো কোনো সিভিলাইজড কোনো ল্যাঙ্গুয়েজ না, আনসিভিলাইজড ওয়েতে কথাবার্তা, তাই না? তো এটার আসলে কোনো গুরুত্ব নাই। আর এটা কখনো পাগলের প্রলাপ হতে পারে। ইরানের মতো ইরান তো এখন একটা বৈশ্বিক প্রশক্তিতে পরিণত হয়েছে, যারা এই যে 1 মাস যুদ্ধে এটা প্রমাণিত হয়েছে যে ইরান কিন্তু এখন আর আঞ্চলিক শক্তি নয়, ইরান একটা পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এখন সেই ইরানকে সে নিশ্চিহ্ন করে দিবে, ইরান এই বক্তব্য আসলে সে বলতে পারে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। এটা অন্য কেউ বিশ্বাস করে না পৃথিবীর। সাথে আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই যুদ্ধের মধ্যেই আমেরিকা যখন মোটামুটি বেশ ভালোভাবেই ইরানের চাপে আছে, এর মধ্যেই কিন্তু হচ্ছে ট্রাম্প কিছুদিন আগে জাস্ট বলছিলেন কিন্তু যে কিউবা নেক্সট। আচ্ছা, ট্রাম্প ভেনিজুয়েলায় যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে মাদুরোকে, এটার মাধ্যমে সে হয়তো একটা সাইকোলজিক্যাল সে একটা স্ট্রেংথেন করেছে তাকে। সে হয়তো মনে করছে যে আমি এই কাজ সব জায়গায় করতে পারি। হ্যাঁ, ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য ঠিক আছে, কিন্তু ইরান তো আর ল্যাটিন আমেরিকার ওই দেশ না। ইরান তাদের আজকের যে পরিস্থিতি, ইরানের এই 1 মাসের যুদ্ধ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে তারা এই প্রিপারেশনটা কিন্তু আরও 50 বছর আগের থেকে তারা নিজেদেরকে প্রিপেয়ার করেছে। যে কোনো একটা সময় তারাও জানতো, তাদের লিডারশিপটা এত এই ভিশনারি ছিল বলে তারা জানতো যে এক সময় ইসরায়েল এবং ইউএসএ তাদের এক্সিস্টেন্সকে অস্বীকার করবে এবং তারা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে। দেখেন, সেটার প্রিপারেশনে কিন্তু ইরান কিন্তু আজকে টিকে আছে। আদারওয়াইজ ইরানের আর যে আপনি বলেছেন যে লিডারদের জোড়া একদম প্রিসাইজ টার্গেট করে কিল করছে, এটা ঠিক যে অনেক নেতাকে তো হারিয়েছে ইরান। কিন্তু আপনি জানেন কি, আপনারা হয়তো জানেন ইতিহাস, 1971 ইসলামিক বিপ্লবের পরে ইরানের 81-এ কিন্তু এরকম একটা বোম ব্লাস্ট হয়েছিল তাদের পার্লামেন্টে। তাদের পার্লামেন্টারি ভবনে কিন্তু এরকম একটা বোম ব্লাস্ট হয়েছিল, যেখানে সেই সময়ের নেতা আয়াতুল্লাহ ভেস্তিজোর, নামটা মনে আছে আমার, সে সহ অনেক পার্লামেন্টারিয়ান একদম টপ লেভেলের লিডাররা কিন্তু মারা গেছে, প্রায় 300+। বিপ্লবের পরপরই এরকম একটা সময় এত লিডারকে হারাবার পরেও কিন্তু ইরান কিন্তু ওখানে শেষ হয়ে যায়নি। ইরান কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এই অপর্যায়ে আসছে। এবং ইরানের নেতৃত্ব বলেছে যে আমরা কিন্তু তাদের এই যে ফরেন মিনিস্টার আরাগসি কিন্তু বলেছে, সে কিন্তু বারবার বলেছে যে ইরান কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো স্টেট মেকানিজম না, এখানে ব্যক্তির কোনো ফ্যাক্টর না, এখানে তাদের লিডারশিপ এরকম বিভিন্ন লেয়ারে তাদের লিডার রয়েছে। কাজেই আমার মনে হয় না যে ইরানকে এটা সহজে তারা যেটা চিন্তা করছে সহজে ইরানকে এভাবে বাগে আনা যাবে বলে আমি মনে করি না। ইরানের বিদ্যুৎ স্থাপনা, তারপরে হচ্ছে খার্ক দ্বীপে হামলার হুমকি, সমস্ত কিছু ট্রাম্প অনেকদিন ধরেই দিয়ে আসছে এবং আমরা স্থল অভিযানের কথাও শুনছি। এবং তার প্রেক্ষিতে ইরান বলেছে যে যদি আমেরিকান সৈন্যরা স্থল অভিযানে আসে, প্রত্যেককে বডি ব্যাগ হয়ে ফেরত যেতে হবে। আপনার কি অভিমত এই ব্যাপারে? আসলে ইরানে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ওরা যে অফেন্সিভের কথা বলছে, গ্রাউন্ড অফেন্সিভ, আমেরিকা যে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, এসা আসলে বাস্তবতাটা আসলে ডিফারেন্ট। এটা আমেরিকার অ্যানালাইসিসও আছে, যারা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট যারা আছে এবং তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারাও কিন্তু এটা চিন্তা করছে যে গ্রাউন্ড অফেন্সিভ ইরানে এত সহজ হবে না। সেটা খার্ক দ্বীপ হোক অথবা তাদের অন্য যে কোনো ইউরেনিয়াম বা যেখানে পারমাণবিক তাদের আছে, এস্টাবলিশমেন্ট আছে, সেখানে হোক, ফুল স্কেলে ইনভেনশন যেটা আমরা বলি, হ্যাঁ, ফুল স্কেলে আক্রমণ এটা আসলে সম্ভব না আমেরিকার জন্য। অন্তত ইরানে এটা সম্ভব না। এবং ইসরায়েলের সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা বিমান হামলাতে প্রচন্ড পরিমাণে দক্ষ, কিন্তু স্থল অভিযান চালাতে এটা আসলে এত দূরে এরকম ইরানের মতো এরকম ইরান স্টেট ইটসেলফ ইজ প্রোটেক্টেড, ন্যাচারালি প্রোটেক্টেড। আপনি জানেন যে নর্থ সাউথে হচ্ছে পার্সিয়ান এবং কাস্পিয়ান সি, তারপরে হচ্ছে সাউথ অ্যান্ড সাউথ ওয়েস্টে হচ্ছে আপনার মাউন্টেইনস,
হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এদিকে ইস্টে হচ্ছে আপনার ডেজার্ট, ন্যাচারালি প্রোটেক্টেড ইরান। হ্যাঁ, এবং ইরানের এত দূরে এসে আমেরিকার যে গ্রাউন্ড অফেন্সিভ যে চিন্তা করেন, গ্রাউন্ড অফেন্সিভ কখন, গ্রাউন্ড অফেন্সিভ শুধুমাত্র আমরা আমরা এই ব্যাপারে sustain করতে আপনার হবে। আলোচনা আরেকটু শুনবো, আপনার অভিমত আরেকটু শুনবো, কিন্তু এখন সময় হয়েছে একটা বিরতির। ওকে, দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, আমরা এই আলোচনাতেই থাকবো, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। আমরা কথা বলছিলাম ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে। এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে এবং এই যুদ্ধের শেষ কোথায়, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। বিরতির আগে যে জায়গাটি আমরা ছিলাম, যে খার্ক দ্বীপ এবং জ্বালানির নিরাপত্তা নিয়ে আমেরিকার পক্ষ থেকে বারবারই ইরানের কাছে আসছে, হুমকি হামকি আসছে, এবং হরমুজ প্রণালী কিন্তু হচ্ছে গিয়ে এই যুদ্ধের মোড় মোটামুটি প্রায় ঘুরিয়ে দিয়েছে বলা চলে। এবং এই এক হরমুজ প্রণালী দিয়েই কিন্তু ইরান পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। আপনার বিশ্লেষণ কি বলছে এখন এই মুহূর্তে? অ্যাবসলিউটলি রাইট। ইরান বিরুদ্ধে যে সব হুমকি দিচ্ছে আমেরিকা, তাদের বিভিন্ন স্থাপনায় তারা হিট করবে ইত্যাদি ইত্যাদি, এতে আমার কাছে মনে হচ্ছে যে এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক ধরনের। যেহেতু আমেরিকার অবস্থাটা হয়েছে যে ছেড়ে দে মাকে দে বাসি, হ্যাঁ, আবার যেহেতু সে বিশ্ব মোড়ল, সে এখন যদি এখান থেকে উদ্যোগ করে, যুদ্ধ থেকে উদ্যোগ করে, তাহলে তার মান সম্মানের একটা ব্যাপার আছে। তো এই বিশ্ব মোড়লের এখন একটা সেফ এক্সিট দরকার তার, আমেরিকার জন্য। সেফ এক্সিটের জন্য তারা হয়তো এই ধরনের বড় বড় বুলি আওড়াচ্ছে এবং তারা এটা করবে ওটা করবে। ইনফ্যাক্ট আসলে তারা এটাও জানে যে ইরান যেভাবে রিটালিয়েট করবে, যেভাবে প্রত্যাঘাত করবে, সেটাও তাদেরকে ডাইজেস্ট করার মতো অবস্থা এখন আর ট্রাম্প বলেই ফেলেছিল একবার যে ইরান যেভাবে হচ্ছে ঘুরে দাঁড়াবে সেটা তারা প্রত্যাশা করেনি। হচ্ছে ইরানের স্ট্র্যাটেজি দেখেন, ওরা কিন্তু তাদের প্রিপারেশনটা মনে হচ্ছে আমেরিকার চাইতে অনেক ওয়েল প্রিপেয়ার। তারা কিন্তু এইটাকে লেংদি করতে চাচ্ছে যুদ্ধটাকে, এবং যত ইরান এই যুদ্ধকে লেংদি করবে ততই আমেরিকার জন্য নেগেটিভ পয়েন্ট, এবং আমেরিকার অর্থনীতি বলেন, অন্যান্য বৈশ্বিক চাপ বলেন, সব কিছু সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আর হরমুজ প্রণালী, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে হরমুজ প্রণালীটা হচ্ছে ইরানের বেবি, ইটস অ্যাবসলিউটলি বেবি অফ ইরান। তো এটাকে সহজে, এটাকে কন্ট্রোল নেওয়া, এটা এই মুহূর্তে আমেরিকার পক্ষে এত সহজ না। এটা কন্ট্রোল নিতে হলে ফিজিক্যাল ওখানে ফোর্স লাগবে, ওখানে স্টে করতে হবে, তাদের লজিস্টিক সাপোর্টের একটা ব্যাপার আছে, সাস্টেনেবিলিটির একটা ব্যাপার আছে। ইরানের আবার ওটা এত প্রোটেক্টেড, ইরানের যে গ্রাউন্ড ফোর্স আছে, তাদের যে সক্ষমতা আছে, মিসাইলস এবং অন্যান্য ড্রোন, সেইটার সামনে টিকে থাকা ইজ নট ইজি টাস্ক ফর আমেরিকা। আমরা যে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো দেখতে পাচ্ছি যুদ্ধের ব্যাপারে, যে ব্রিটেন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সেনা পাঠাবে না, স্পেন বলেছে তাদের আকাশসীমা তারা ব্যবহার করতে দেবে না। তো ট্রাম্পের সাহায্যের যে জায়গাগুলো ছিল, যে জায়গাগুলোতে থেকে যে সে এক্সপেক্ট করেছিল যে ইরানের বিরুদ্ধে সে সাহায্য পাবে, কোনোভাবেই কিন্তু তার প্ল্যান মতো কিছু আগাচ্ছে না। তো এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া আপনার কি মনে হয়, তারা ইরানের দিকে কেন ঝুঁকে গেল আমেরিকাকে না করে? এটার কারণটা, মেইন কারণটা হচ্ছে যে অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে রাশিয়া, চায়না, অন্য মিডল ইস্টের, আরব, ইভেন মিডল ইস্টের কান্ট্রিগুলো যেখানে আমেরিকার বেইজেস আছে, বিভিন্ন বেইজ আছে, তাদেরকে কিন্তু চেষ্টা করছে এখানে ইনভলভ করার জন্য। কিন্তু কোনো দেশ কিন্তু আসলে ইরানের বিরুদ্ধে দাঁড়াবার ওইরকম কারেজ নিয়ে দাঁড়াতে পারছে না। এটা বিভিন্ন কারণ আছে, যেহেতু ইরানের যে সক্ষমতা আছে, মিসাইলের যে রেঞ্জ, ড্রোনের যে সক্ষমতা আছে, এটা কিন্তু সবাই কিন্তু এর আওতাধীন রেঞ্জের মধ্যে এই দেশগুলো। এবং এই দেশের বিভিন্ন আরবের যে বিভিন্ন দেশগুলোর কিন্তু ওইরকম স্ট্রেংথ নাই, মিলিটারি স্ট্রেংথ কিন্তু ওইরকম শক্তিশালী না যে তারা ইরানকে ফেস করতে পারবে। আরেকটা হচ্ছে যে আসলে এটা তো সবাই জানে যে চায়না কিন্তু একটা বিশ্বের সবচাইতে বড় তেল আমদানিকারক একটা দেশ, এবং তার 20% তো হরমুজ প্রণালী দিয়ে আসে, এটা তো জানেন। এবং তার মেজর পোর্শন কিন্তু চায়না যাচ্ছে, এবং চায়না হচ্ছে এর ক্রেতা।
তো এই হরমুজের কন্ট্রোলটা চায়না কখনো চাইবে না যে এটার আমেরিকার কাছে যাক। তো চায়না এটা সবসময় চায়না চাইবে যে যাতে করে এটা ইরানের কন্ট্রোলে থাকে, এবং সেজন্য চায়না তার হয়তো সে ওপেনলি কিছু করছে না বা আমেরিকার বিরুদ্ধে চায়না ওভাবে যাবে না, বাট চায়না সাইলেন্টলি যে সে এখানে রোল প্লে করবে না, হু নোজ ইট। অলরেডি চায়না তো বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে, চায়না যেমন করছে, রাশিয়াও করছে, আমরা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে আসছে যে তারা ইন্টেলিজেন্স দিয়ে সাপোর্ট দিচ্ছে, তাদের প্রযুক্তি দিয়ে সাপোর্ট দিচ্ছে, এটা ডেফিনেটলি। তো সেখানে তো অবশ্যই চায়নার একটা রোল থাকবে, রাশিয়ার একটা রোল থাকবে। আর ইউরোপিয়ান আর কোনো দেশ, স্পেন তো বলে দিয়েছে তাদের আকাশসীমা তারা ব্যবহার করতে দিবে না। তো কাজেই আমেরিকা কিন্তু আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছে। আমেরিকা যেটা মনে করছিল যে তার ডাকের সাথে সাথে সবাই চলে আসবে, এরকম পরিস্থিতি কিন্তু এখন আর নাই, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু সে আরও বন্ধু হারাবে। রিসেন্টলি যেটা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে নো কিংস মুভমেন্ট কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে, এবং প্রতিদিন কিন্তু লাখ লাখ মানুষ আরো নতুন করে যোগ দিচ্ছে মুভমেন্টে, কারণ আমেরিকার নিজের খরচই বেড়ে গেছে। কাজে আমি যেটা বলছিলাম, এটা একটা কমপ্লিট একটা আনজাস্ট ওয়ার। তো আনজাস্ট ওয়ারে এই 2026-এ এই অবস্থায় এটা আসলে মেনে নেওয়ার মতো না। আর যে কিছুদিন আগে তো একদম বার্নিং এক্সাম্পল আছে যে গাজাতে যে ডিস্ট্রাকশনটা করেছে, যত শিশুদের হত্যা করেছে ইসরায়েল। তো এটার পরও বিশ্ব বিবেক বলতে তো একটা বিষয় আছে, যদিও বিশ্ব এখন কোনো সংস্থায় কোনো আইন, যেহেতু আপনি তুলেই ফেললেন ইউনাইটেড নেশনসের কথা, যদি আমরা বলি যে গতকালকে থেকেই মূলত হচ্ছে একটা পারমাণবিক হামলার কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা আমেরিকা প্ল্যান করছে ইরানে করার জন্য। আপনার কি অভিমত, এরকম কিছু কি হতে পারে? এটা সবসময় কিন্তু এটা হচ্ছে লাস্ট রিসোর্ট, মানে লাস্ট রিসোর্ট হিসাবে কিন্তু এটা ইউজ হয় পারমাণবিক। আপনি দেখেন 1945-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে হিরোশিমা নাগাসাকিতে যে আমেরিকা পারমাণবিক বোমা ফেলছে, সেটা কিন্তু একদম ওইটার সাথে সাথে কিন্তু যুদ্ধ শেষ এবং একটা পরিণতি দিকে গেছে। ওইরকম একটা সিচুয়েশান এখন আমেরিকা ইরান ওয়ারের যে আসছে এবং পারমাণবিক বোমা ইউজ হবে, এরকম আসলে আমি মনে করি না। কারণ হচ্ছে এটা কিন্তু 1945 না, এটা হচ্ছে 2026। আমেরিকাও জানে যে সে যদি এখন এরকম পারমাণবিক বোমা ইউজ করে, হু নোজ দ্যাট ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করেনি, সে ঘোষণা দেয় না, হয়তো তার ডিক্লারেশনটা আসে নাই, বাট তার কাছে যে পারমাণবিক বোমা নাই বা তৈরি করে ফেলে নাই ইতিমধ্যে, হু নোজ ইট, এবং অন্যভাবে তার রিটালিয়েট করবে না ইরান, এবং এটার আফটারমাথ যে ইফেক্টটা হবে সারা বিশ্বে, এটার ব্যাপারে আমার মনে হয় না যে আমেরিকা এই পাগলামিটা করবে। এটা এক ধরনের ম্যাড থিঙ্কিং আমি বলবো। মানে আমেরিকা তো বারবারই দাবি করে আসছে যে কারো কাছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি থাকতে পারবে না, ইসরায়েলের কাছে থাকতে পারবে কিন্তু অন্য কারো কাছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি থাকতে পারবে না, এটা কিন্তু বারবারই তারা বলে আসছে। এটা তো কোনো জাস্টিফাইড না, এটা কোনো রেশনালিটি আছে? এটা ইররেশনাল একটা কথা। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকতে পারবে, অন্য দেশের কাছে থাকতে পারবে না, আমার কাছে থাকতে পারবে, তোমার কাছে থাকতে পারবে না। এটা আসলে কিন্তু গায়ের জোরে এই কথাগুলো বলছে, আসলে এটা তো কোনো রেশনালিটি নাই। এটা মানে কি বলবো, এটা অযৌক্তিক একটা কথা, তাই তো? কাজী ইরানকে তারা যেটা বলছে, আপনার খেয়াল আছে 2002 যখন 2003 যখন ইরাকে অ্যাটাক করেছিল আমেরিকা, তারা কিন্তু বলেছিল যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন তাদের আছে, তাই তো? যে সেই ওয়েপনটা আছে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন করার মতো তাদের ওয়েপন আছে ইরাকের কাছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে তাদের কাছে ছিল না, তাই তো? ঠিক এটাও এরকম, তারা ইরানকে মনে করছে যারা আঞ্চলিক বা ওয়ার্ল্ডের জন্য তারা একটা থ্রেট। আসলে এটা ইসরায়েল মনে করছে তার অস্তিত্বের কারণে, তার এই অমানবিক আচরণের কারণে সে ভয় পাচ্ছে সবসময় যে আমাকে চ্যালেঞ্জ করার মতো একটাই দেশ আছে, সেটা হচ্ছে ইরান। তাই ইরানকে কোনোভাবে সে নিশ্চিহ্ন করতে চাচ্ছে এবং কোনোভাবে তার উত্থানকে তারা সহ্য করতে পারছে না। এটাই বারবার রিপিটেশন হচ্ছে, এবং আমেরিকা ওইভাবে হয়তো ইসরায়েলের কারণে হোক অথবা তার ট্রাম্পের সে ওয়েলের কারণে হোক, যেটার কারণে হোক, তারা হচ্ছে
ইরানকে অলরেডি 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে যে যুদ্ধ শেষ করতে হবে, কিন্তু যুদ্ধ ইরান বারবার বলছে যে এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা, যুদ্ধ কবে শেষ হবে সেটা ডিসিশন নেবে ইরান। ডেফিনেটলি তা এখন এই যে ইরানের যে খাতগুলো আছে সবগুলো ধ্বংস করে দেওয়ার যে হুমকি এবং ইরানের যে পাল্টা হুমকি, এই সব কিছু মিলে এই যুদ্ধ কবে নাগাদ আসলে শেষ হবে এটা আসলে কেউ বলতে পারছে না। তা আপনার কাছে শেষ প্রশ্ন, খুব ছোট করে উত্তর নিব, যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের পরিণতি শেষ গিয়ে কী দাঁড়াতে পারে এবং তেলের বাজারে বাংলাদেশের প্রভাব, সব কিছু মিলে আপনার উত্তরটা একদম ছোট করে জানতে চাই। ডেফিনেটলি বিশ্ব এখন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে যে যেখান থেকে যে কোনো কিছু ঘটা সম্ভব। এটা আরও ওর সিচুয়েশনের দিকে যেতে পারে, আবার এখান থেকে আবার নতুন কিছু শুরু হতে পারে, এটা এখান থেকে আবার ফিরে আসতে পারে, বিশ্ব মুক্ত হতে পারে এইরকম একটা পরিস্থিতির থেকে। দুটারই সম্ভাবনা আছে। তবে আমি মনে করি যেভাবে ওমান, কাতার, ইউরোপিয়ান ইউনিয়ন, পাকিস্তান যেভাবে ইনভলভ হচ্ছে, তারা মিডিয়েটর হিসেবে কাজ করছে, এবং ট্রাম্পের হুমকি দুমকি এবং ট্রাম্পের যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছে তাদের যে সাজেশন অ্যানালাইসিস, তাতে এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মানে পুরো ক্লিয়ার না হলেও এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে আসলে আরও ড্যামেজের দিকে, আরও ডিস্ট্রাকশনের দিকে না যাওয়ার সম্ভাবনাই তৈরি হয়েছে। আমি মনে করি যে হয়তো তাদের আমেরিকার যে শর্ত দিয়েছে 15টার মতো যে শর্ত দিয়েছে, আসলে এটা আনজাস্ট, এটা কোনো র্যাশনালিটি নাই, এটা ইরানের পক্ষে মানা সম্ভব না। এবং ইরান যেটা দিয়েছে 6টা শর্ত, এটাও আমেরিকার জন্য মানা কঠিন। এখন তাদের দুই দেশকেই মাঝামাঝি একটা অবস্থানে চলে আসতে হবে, এবং এই যুদ্ধের এখানেই যদি শেষ হয় তাহলে বিশ্ব, শুধু মিডল ইস্ট না, বিশ্ব তাহলে একটা চরম একটা অশান্তির বা একটা অর্থনৈতিক মন্দা, যেটা বিশ্ব এর আগে কখনো ফেস করে না, এরকম একটা অবস্থা থেকে বিশ্ব হয়তো মুক্তি পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হয়ে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে। আমরা আশা করব খুব শীঘ্রই এই যুদ্ধ হয়তো শেষ হবে এবং বিশ্বে শান্তি আবার ফিরে আসবে। কাল আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।